করোনা ভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলক ঔষধ প্রয়োগের সফলতার দাবি যুক্তরাষ্ট্রের। এবার মানবদেহে টিকার পরীক্ষা শুরু করল জার্মানি। করোনা চিকিৎসায় সীমাহীন দুর্ভোগ, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না সেবা, ছড়িয়ে পড়ছে কমিউনিটিতেও। করোনা পরীক্ষায় চরম অব্যবস্থাপনা, নমুনার সংগ্রহশালায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। করোনা যুদ্ধে আক্রান্ত ৩৩ সংবাদকর্মী, ফ্রন্টলাইন ফাইটার হিসেবে সরকারকে পাশে দাঁড়ানোর দাবি নেতাদের। এবং দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই লক্ষ্য, স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে বিদ্যুৎ বিভাগের সব দপ্তরে। স্বাগত সকাল 10টার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। খবর শুরুতেই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ধারাবাহিক দুঃসংবাদের মধ্যেই এবার আশার আলো দেখালেন মার্কিন চিকিৎসকরা। দেশটির করোনা প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ডাক্তার অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, করোনা চিকিৎসায় রেমডেসিভির নামের একটি ঔষধের কার্যকারিতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ক্লিনিক্যাল ট্রায়ালে এটির দ্রুত সুস্থ হওয়া এবং প্রাণহানির শঙ্কা কমিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ করোনা চিকিৎসায় এখনও কোনো ওষুধের নাম ঘোষণা করেনি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ ধরনের সিদ্ধান্তে আসার ক্ষেত্রে আরেকটু সময় প্রয়োজন। এদিকে জার্মানিতেও মানুষের মাঝে ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে, আর এটি সফল হলে বছরের শেষ নাগাদ ভ্যাকসিন উৎপাদন শুরু করবে তারা। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। রেমডেসিভির ওষুধ ব্যবহারে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে দাবি করেছেন মার্কিন রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের 1063 জনের উপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরেন ফাউসি। এদের একাংশকে রেমডেসিভির দেওয়া হয়েছিল, বাকিদের দেওয়া হয়েছিল প্লেসবো ওষুধ। রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে 11 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে প্লেসবো গ্রহণকারীদের ছাড়া পেতে সময় লেগেছে গড়ে 15 দিন। তবে এই ঔষধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কিনা তা এখনো প্রমাণিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সত্যি হলে এটি একটি দুর্দান্ত ঘটনা হবে। তবে ম্যাজিক বুলেট হিসেবে এই প্রতিষেধককে আখ্যায়িত করা যাচ্ছে না এখনই। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাসের চিকিৎসায় কোনো ঔষধের বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য আরও সময় প্রয়োজন। তবে প্রাথমিক এই সাফল্যকে স্বাগত জানিয়েছে WHO। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী জার্মানিতে মানুষের ওপর ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা CNN। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফিজার ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যৌথভাবে জার্মান ফেডারেল ভ্যাকসিন ইনস্টিটিউট এই ভ্যাকসিনের পরীক্ষা কাজ শুরু করেছে। এরই মধ্যে 18 থেকে 55 বছর বয়সী 12 জনের ওপর এই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছে। আর এই পরীক্ষা সফল হলে বছরের শেষ নাগাদ 10 লাখের বেশি ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নাহিদ জিহান, নিউজ 24। 1.5 মাসের বেশি সময় ধরে চলছে করোনা ভাইরাসের মহামারী। তারপরও বিশ্বের বিভিন্ন দেশে থামছেই না আক্রান্ত মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় 6,500 মানুষের। এতে করে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 2,28,000-এ। এছাড়া আক্রান্ত হয়েছে 32,17,000-এর বেশি মানুষ। ইউরোপের ইতালি, ফ্রান্স ও স্পেনের সংক্রমণ এখন অনেকটা স্থিতিশীল। তবে যুক্তরাজ্যের মৃত্যুর সংখ্যায় এখনও লাগাম টানা যায়নি। বুধবার সেখানে নতুন করে মারা গেছে 765 জন, আর যুক্তরাষ্ট্রের অবস্থাও অপরিবর্তিত। একদিনে সেখানে আবারও মারা গেছে 2,350 মানুষ। এতে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 61,600-তে। এছাড়া ব্রাজিলেও একদিনে 6,462 জনের আক্রান্তের ঘটনায় সর্বোচ্চ পরিমাণ মানুষের মাঝে সংক্রমণের রেকর্ড করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে চীনের পর এবার ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে শুরু হয়েছে।
এই দেশটিতে এখন পর্যন্ত মাত্র 11 জন আক্রান্ত হয়েছেন এবং 11 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পজিটিভ সত্ত্বেও হাসপাতালে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। প্রতি পদক্ষেপে অসহায়ত্বের শিকার হচ্ছেন করোনা রোগীরা। একটু চিকিৎসা সেবা পাওয়ার জন্য এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে। করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তির কথা তুলে ধরছেন হাসান পারভেজ, ক্যামেরায় ছিলেন তুষার আতিক। বাড়ি নারায়ণগঞ্জ। করোনা উপসর্গ নিয়ে গত 25 তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরীক্ষার পর বুধবার তার করোনা পজিটিভ আসে। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপারিশ করা হয় তাকে। এরপরে শুরু হয় ভোগান্তি। মুগদা হাসপাতাল তাকে ভর্তি নেয়নি, এমনকি দেয়নি ন্যূনতম পরামর্শ। অসহায় হয়ে এভাবেই ঘন্টার পর ঘন্টা হাসপাতালের বাইরে বসেছিলেন দেলোয়ার। এনে যে রুগী নামাইয়া থুয়া গেল তখন আমরা কি করবো, এনে গেছি কাগজ লইয়া কয়ে এনে জায়গা খালি নেই, আপনারা গাড়িতে রুগী নামাইলেন কি লিখে কি করুম, তাইলে কি সুস্থ মানুষ কি মাইরালাম বাসায় নিয়ে যাবো। কোনো উপায় না পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় দেলোয়ার। এখন প্রশ্ন, পথে কত মানুষের মাঝে সংক্রমণ ছড়াবে, এমনকি পরবর্তীতে ওই সিএনজিতে যারা বসবে তাদেরই কি হবে। ঢাকা মেডিকেল থেকে ওরা পাঠাইলে তো আসলে কিছু করার নাই, ঠিক আছে। এর মধ্যে 250 অলরেডি ফিল আপ হয়ে গেছে। 300 আমরা চেষ্টা করবো ঢুকাইতে, 50টা আমরা চেষ্টা করতে পারার। দেলোয়ারের মতো আরেক নারীর একই দশা। করোনা পজিটিভ হয়ে হাসপাতালের সামনে এভাবেই বসেছিলেন। এছাড়া যারা হাসপাতালে করোনায় চিকিৎসা নিচ্ছেন তাদেরও অভিযোগের শেষ নেই। রোগী তো মরে যাচ্ছে, তাড়াতাড়ি অক্সিজেনটা লাগাই দেন ভাই, আমাদের লোক নাই, এখন তো আপনার ওখানে যাওয়া সম্ভব না। তো আমি দুঃখের কথা বলতেছি, আরেক লোক আমার বাচ্চা তো শ্বাস নিতে পারতেছে না ভাই। আপনি কি করেন, আপনি চতুর্দিক দিয়ে পুরো হাসপাতাল খুঁজা দেন, যদি কোনো জায়গায় যদি অক্সিজেনের পান আপনি ওইখানে আপনি দেন, অক্সিজেন দেন। রোগী এতক্ষণ আসলো রাস্তায় এখানে বসে আসলো, 1 ঘন্টা এখানে শোয়া আসলো, কেউ দেখে না। অস্ট্রেলিয়া রোমানিয়া একটু শোয়াইছে, অবস্থা খুব সিরিয়াস খারাপ। ঠিক একই চিত্র করোনার জন্য নির্ধারিত অন্য হাসপাতালগুলোতেও। দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে করোনা আক্রান্তরা ভোগান্তিতে পড়েছেন। দ্রুতই এই অব্যবস্থাপনার দূর না করলে ভবিষ্যতে করোনা রোগীদের চিকিৎসা সেবা ভেঙে পড়তে পারে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নমুনা সংগ্রহশালায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ভোগান্তি কমাতে নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত আলী তালুকদারের রিপোর্টে। দীর্ঘ অপেক্ষা আর সামাজিক দূরত্ব না মানায় ভোগান্তির শিকার হচ্ছেন করোনায় আক্রান্ত নমুনা সংগ্রহ করতে আসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এসব ভুক্তভোগীরা। সামাজিক দূরত্ব মানার নির্দেশনা থাকলেও তা কেবলই কাগজে কলমে, বাস্তবে তার চিত্র পুরোই আলাদা। কোভিড-19 নমুনা সংগ্রহ করতে আসা রোগীরা জানান দুর্ভোগের কথা। মেসেজ আসলে তখন তো আমরা কনফার্ম যে হ্যাঁ, যে এখন আমরা নেগেটিভ অথবা পজিটিভ, সরকারিভাবে তখন তো আমাদের একটা পদক্ষেপ নেবে। না হলে এখন তো আমাদের অফিসারেরা তো ঊর্ধ্ব লেভেলের অফিসারেরা তো আমাদের এই ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না। মানুষের টেনশন আমাদের বাড়তেছে, কিন্তু হয়তো পজিটিভ আসবে না, নেগেটিভ একটা আসলে তো আমাদের একটা থাকবে, তাই তো হচ্ছে না। 3 দিন আগে আসছি, এখন আমি রিপোর্ট পাই না। আমি এমনি রোগী মানুষ, হ্যাঁ, এখন আমি আরো রোগী হয়ে যেতেছি। অন্যান্য রোগ নিয়ে আসা রোগীরা জানায় জ্বর ঠান্ডা থাকার কারণে এই কোভিড টেস্ট নিতে এসেও শিকার হচ্ছেন দুর্ভোগের। ডায়ালিসিস না নিলে শ্বাসকষ্ট শুরু হয়, অনেক রকমের প্রবলেম হয়। 18 ঘন্টার মধ্যে দেওয়ার কথা রিপোর্ট, আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। আমার মা ডায়ালিসিসের রোগী, আমার মা 8 দিন ডায়ালিসিস পায় না। যে নাম্বারগুলোতে ফোন দেয়, ফোনগুলো খুব বিজি, এই জন্য কথা বলতে পারতেছি না, যার কারণে আমি ফিজিক্যালি আইসা ওনার সাথে কথা বললাম। বঙ্গবন্ধু হাসপাতালের এই দুর্ভোগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে তারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। কর্মক্ষেত্রে সব রিপোর্টারকে মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়ে সাংবাদিক হুমায়ুন কবির খোকন নিজেই হেরে গেলেন কোভিড-19 কাছে। দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং প্রধান প্রতিবেদক খোকনের এমন মৃত্যুর পরই দাবি উঠেছে ফ্রন্টলাইনার ফাইটার হিসেবে চিকিৎসকদের পরেই সংবাদকর্মীদের অবস্থান নির্ধারণ করার। এর মধ্যেই আরেক দুঃসংবাদ,
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে এখন পর্যন্ত পুলিশের 4 শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তৌহিদ শান্তকে সঙ্গে নিয়ে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। এমন এক বিস্তৃত হাসিমুখ, পরিবারের বন্ধন নিয়তির পরিহাসে নিমেষেই হারিয়ে গেল। কোভিড-19-এর কাছে হেরে না ফেরার দেশে হুমায়ুন কবির খোকন, মহামারীতে শহীদের খাতায় গণমাধ্যমের প্রথম নাম। শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। এর ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান এই সংবাদকর্মী। মৃত্যুর পর জানা যায় করোনায় আক্রান্ত ছিলেন খোকন। আমরা লাইফ সাপোর্টে মেশিনে দেওয়ার আগে দেখলাম যে পেশেন্ট আসলে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে এবং ব্রেন ডেথ, যেটাকে আমরা বলি, ব্রেন ডেথের দিকে আগানো শুরু করলো। যিনি এইরকম সংবাদের শিরোনামগুলা লিখতেন যাতে মনোবল না হারাইতে, তিনিই কিন্তু আজকে চলে গেলেন। করোনার কাছে খোকনের এত দ্রুত পরাজয়, এমন মৃত্যু হতবিহ্বল করেছে সাংবাদিকদের। এত অল্প সময়ে তার মৃত্যু ঘটে গেল, যেটা আমাদের কাছে একদিকে তো অকাল মৃত্যু। প্রমাণিত হলো যে করোনা মোকাবেলায় সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত অন্তত 33 সংবাদকর্মী কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। মারা গেলেন তাদেরই একজন, খোকন। গণমাধ্যম কর্ত ব্যক্তিরা বলছেন, এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব সরকার গণমাধ্যমের পাশে না দাঁড়ালে সম্মুখ সমরের এই যোদ্ধারা আত্মবিশ্বাস হারাবে। চিকিৎসক সমাজকে যেভাবে প্রণোদনা দিয়ে কাজে নিয়মিত করা হচ্ছে, ঠিক একইভাবে গণমাধ্যম কর্মীদেরকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আমি মনে করি। সাংবাদিকদের মৃত্যু হলেও চিকিৎসকদের মতোই 50 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। সকলের জন্যই একটা উন্নত মানের পিপি সরবরাহ থাকা খুব দরকার। দুঃসংবাদের মধ্যে আর এক দুঃসংবাদ, করোনায় মৃত্যুবরণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোহাম্মদ জসিমউদ্দিন। করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী এই সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের এক ফাঁড়িতে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় এই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জসিমউদ্দিনকে গ্রামের বাড়ি কুমিল্লায় ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়েছে। এ পর্যন্ত পুলিশের অন্তত 420 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সব রকমের সহায়তা তার পরিবারকে প্রদান করা হবে এবং তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন ইন্সপেক্টর জেনারেল এবং বাংলাদেশ পুলিশ সার্বিকভাবে সর্বতোভাবে তার পরিবারের পাশে রয়েছে। এদিকে করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাসুদ আহমেদের উন্নতি হয়েছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে বলে জানিয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তার জন্য গঠিত 6 সদস্যের মেডিকেল টিম। উনি খুবই স্টেবল, উনি এখন আইসিইউতে থাকার মতো নাই। হয়তো আমরা ওয়েট করতেছি কালকের যে রিপোর্টটা আসে, সেই রিপোর্টটা যদি নেগেটিভ হয় তাহলে উনি একটা ওয়ার্ডে বা কেবিনে চলে যাবেন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত ডাক্তার মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 690 জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। তাদের মধ্যে 684 জনই অভিবাসী শ্রমিক বলে জানা গেছে। এ নিয়ে বুধবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,641 জনে। তাদের মধ্যে প্রবাসী 12,000-এর বেশি। আর দেশটিতে প্রবাসী বাংলাদেশি আক্রান্তের সংখ্যা প্রায় 6,500। সিঙ্গাপুর ছাড়াও করোনার প্রকোপে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও পর্যদস্ত। এখন পর্যন্ত প্রবাসে থাকা 400-র বেশি বাংলাদেশি মারা গেছেন। যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন 217 জন। নতুন করে 2 নারী সহ আরও 11 প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। আর প্রাণহানির বেশিরভাগই ঘটেছে নিউ ইয়র্কে। যুক্তরাজ্যেও মৃত্যু হয়েছে 1.5 শতাধিক প্রবাসী বাংলাদেশির। এছাড়া সৌদি আরবে প্রাণ গেছে 1/2 শতাধিক প্রবাসী বাংলাদেশির। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। দর্শক, করোনা প্রতিরোধে দেশের অধিকাংশ বিভাগ এবং জেলা লকডাউনের আওতায়। লকডাউনের যে বিধিনিষেধ সেটি কতটুকু মানুষ মানছেন সে বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর, সাভার ও চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু, রংপুর থেকে রেজাউল করিম মানিক এবং
সাভার থেকে নাজমুল হুদা। আমরা শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। মোমো আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। মোমো, আশা করছি শুনতে পাচ্ছেন এবং চট্টগ্রামের পরিস্থিতি বলবেন। লকডাউন মানুষ কতটুকু মানছেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কেও বলবেন। ধন্যবাদ আসিফ। আমি আছি এখন চট্টগ্রামের টাইগার পাস এলাকায়। সকালে যে চিত্রটা আপনাদেরকে দেখিয়েছিলাম 2 নম্বর গেট থেকে, এখানে তেমন কোনো ভিন্ন চিত্র নয়। এখানে অনেক গাড়ির আনাগোনা আমরা দেখতে পাচ্ছি, মানুষের আনাগোনাও আমরা দেখতে পাচ্ছি। আপনি আমার পিছনের সাইডটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু সড়কে বের হয়ে আসছে। লকডাউনের পরিধি যতই বাড়ছে, মানুষের মধ্যে কিন্তু ধৈর্য ততটাই কমে আসছে। মানুষ আগের মতো এখন ঘরে নেই, মানুষ সমানেই ঘর থেকে বের হচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলি কিন্তু আগে থেকেই লকডাউন চলাকাল থেকে কিন্তু তারা সড়কে ছিল। এখন তাদের সড়কে নামার প্রবণতাটা অনেক বেড়ে গেছে, ধৈর্য হারাচ্ছেন মানুষ। কিন্তু করোনার যে ভয়াবহ পরিস্থিতি চট্টগ্রামে সেটি বিরাজ করছেন, প্রশাসন কিন্তু তাদেরকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। সকালেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন, মাইকিং করছেন, সড়কে সড়কে জীবাণুনাশক পানিও তারা ছিটাচ্ছেন। একই সাথে করোনা সম্পর্কে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য তারা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছেন। যেহেতু পোশাক কারখানাগুলো খুলে গেছে চট্টগ্রামে, মানুষের চাপ কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে প্রশাসন এখন আগের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে। শুধুমাত্র সেনাবাহিনী নয়, পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু তারা সড়কে বিভিন্ন জায়গায় কাজ করছেন। চট্টগ্রামে কিন্তু এখন পর্যন্ত 71 জন কিন্তু করোনা আক্রান্ত রয়েছে। এই করোনা আক্রান্তর পরিসংখ্যান কিন্তু বারবার বাড়ছে, তো যার কারণে মানুষকে সচেতন করার জন্য প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে যুক্ত আছেন রংপুর থেকে আমাদের সহকর্মী মানিক। আমরা সরাসরি চলে যাব সেখানে, জানবো সেখানকার লকডাউনের পরিস্থিতির কথা। মানিক। মোমো, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রামের চিত্র জানিয়েছিলেন, আমি অনুরূপ রংপুরের চিত্র জানানোর জন্যই রংপুরের নগরীর হাজিরহাটে এই মুহূর্তে অবস্থান করছি। আমরা সকালে দেখিয়েছি রংপুর শহরের চিত্রটি। এটি শহরের বাহিরের যে সিটি কর্পোরেশনটা বর্ধিত অংশ রয়েছে, এই বর্ধিত অংশে আমরা এসে দেখতে পাচ্ছি আসলে লোক কিন্তু মানুষ কিন্তু ক্ষুধার জ্বালায় কিন্তু মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় খরচের জন্যই কিন্তু প্রতিদিন এই অকারণে অপ্রয়োজনে কিন্তু সবসময় বের হচ্ছে। আসলে মানুষ লকডাউন মানছে না। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসন কিন্তু বলছে তারা লকডাউন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। এদিকে কিন্তু করোনা পরিস্থিতি কিন্তু সর্বদাই বেড়েই চলছে, আর করোনা পরিস্থিতি বাড়ার সাথে সাথে ত্রাণের স্বল্পতাও কিন্তু চরম আকার ধারণ করছে। এ বিষয়ে কথা বলার জন্য একটু জনপ্রতিনিধির সাথে কথা বলতে চাই। হাজিরহাট এই এলাকার যিনি কাউন্সিলর রয়েছে রফিকুল ইসলাম, তার সাথে কথা বলতে চাই। জনাব রফিকুল ইসলাম, আপনারা জানেন যে লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু লকডাউন জনগণ মানছে না এবং ত্রাণের স্বল্পতাও কিন্তু অনেক। এই বিষয়ে আপনার মতামত? আসসালামু আলাইকুম। আমার 1 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের বর্ধিত ইউনিয়ন পরিষদ ছিল আগে, এটাকে 1 নম্বর ওয়ার্ড করা হয়েছে। এখানে ভোটার হইল 10,500, 6,500 লোক হলো গরিব মানুষ। 6,500 লোকে এখানে মনে করো ত্রাণের যোগ্য। এখানে পাইছে বর্তমান 1900 লোক। এখনও বাকি লোক আমরা এলাকায় ঢুকতে পারি না। মোটর সাইকেলের সামনে মহিলারা দাঁড়ায় এই চাউলের জন্য, খাবার নাই। কাকু দিছি 5 কেজি করি, কেউ পাইছে 10 কেজি। 5 কেজি মনে করো 2 দিন 3 দিন খাইছে, 10 কেজি যারা পাইছে 2-4 দিন খাইছে, আর খাবার কারো ঘরে নাই। বাধ্য হয়ে ভ্যানালা রিস্কাওয়ালা একটুকুই বেড়াচ্ছে, তাও তো রোডেও তেমন তারা কামাই করতে পারতেছে না। এই জ্বালায় আমরা ঘুমও পাতে পারতেছি না মানুষের জ্বালাতে। কি করবো এখন? সরকারি ত্রাণ স্বল্প। এ পর্যন্ত প্রথমবার পাচ্ছি 500, তারপরে 100 পাচ্ছি 10 টাকা কেজি চাউল, তারপরে পাইলাম 600, তারপরে 10 টাকা কেজি চাল পেলাম 400 টিসিবির। আমি অনুরোধ করছি, আমরা কথা বলছিলাম কাউন্সিলর রফিকুল ইসলামের সাথে। তিনি বলছেন ত্রাণ স্বল্পতার কারণে প্রতিদিনই কিন্তু তারাও কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আমার সহকর্মী সাভারে নাজমুল হাসান অবস্থান করছেন, তার কাছে। নাজমুল।
ধন্যবাদ মানিক। আপনি যেমনটি বলছিলেন আমাদেরকে, আমি এখন রয়েছি আশুলিয়ার শিল্প অঞ্চলে, যেখানে মানুষ কিন্তু যেহেতু গার্মেন্টস কারখানাগুলি খুলে দেওয়ার পরেই কিন্তু নিম্ন আয়ের মানুষ এবং যেসব অনেকেই কিন্তু এখনও যারা বাইরে যারা রয়েছে এবং অনেকেই যারা পায়ে হেঁটে চলে এসেছে, যেসব পোশাক কারখানার শ্রমিকরা ঢাকার বাইরে থেকে, তারা কিন্তু কারখানায় এখনও অনেকের ফ্যাক্টরি খুলেছে, অনেকের ফ্যাক্টরি কিন্তু খোলেনি। এবং যুবলীগের পক্ষ থেকে এই এলাকায় যেসব কারখানাগুলি রয়েছে তাদেরকে কিন্তু মানুষ যাতে করোনায় যাতে সংক্রমণ না হতে পারে সেখানে তাদেরকে সচেতনার জন্য তারা মাইকিং করছে এবং বিভিন্ন রকমের রাস্তা থেকে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা যুবলীগের নেতারা রয়েছে তাদের সঙ্গে। আপনারা এই মুহূর্তে এখানে তো অনেকেই এখনো লকডাউন মানছে না, প্রচুর মানুষ রয়েছে, অনেকেই মহিলা রয়েছে, শিশু রয়েছে, তাদের আসলে কি ব্যবস্থা নিয়েছেন? আমি মোহাম্মদ নুরুল আমিন সরকার, এরপর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জনগণের দ্বারা দ্বারা যাচ্ছি। আমরা যেহেতু এটা আশুলিয়া শিল্পাঞ্চল, এখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস, এখানে নিম্ন আয়ের মানুষগুলা তারা ওইভাবে কথা মানছে না। আমরা তাদেরকে মানানোর চেষ্টা করছি, তাদেরকে ত্রাণ সামগ্রী নিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যতদূর সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই, মানুষ আপনারা কেন মানছেন না আসলে এই যে লকডাউন মানছেন না কেন? আসলে আমাদের এটা একটা জনবহুল এলাকা, প্রচুর লোকজনের এলাকায় জানেন আসলে শিল্প অঞ্চল অনেক বেশি। এ কারণে আমরা লোকজনের ধারে ধারে যাচ্ছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা লকডাউন মেনে চলুন, সতর্কতাভাবে চলুন, যতটুকু সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করছি। তারপর বাকিটা তারা নিজেদের। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা এই যে এখানে রয়েছেন, প্রচুর মানুষ রয়েছে এখানে, আপনারা নিজেরাও পিপি পড়েছেন, কিন্তু নিরাপত্তা, সামাজিক যে দূরত্ব সেটা আসলে মানছেন না, কেন মানছেন? আপনারা জানেন যে এটা আশুলিয়া শিল্প অঞ্চল এরিয়া, অনেক মানুষের সমাগম এখানে। আমরা যুবলীগ বরাবরের মতোই আজকেও সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি, সচেতনমূলক কাজ করার জন্য বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন এবং কাজ করুন। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আমরা দেখছি যে এখানে যে চিত্রগুলি রয়েছে, অনেক মানুষ রয়েছে, অনেক শিশুরা রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। তারা, তোমরা এখানে কেন এসেছো, কেন ঘরে কেন থাকো না, বাইরে কেন, ঘরের বাইরে কেন তোমরা? খাবার নেই। অনেক ধন্যবাদ। আসলে এইসব শিশুরা কিন্তু জানে না যে কেন তারা এসেছে এবং করোনার যে ভয়াবহতা, তাদের কিন্তু এই ধরনের কোনো মন মানসিকতা এবং এই ধরনের কোনো কিছু কিন্তু তারা জানে না, যার ফলে কিন্তু এই শিশু এবং বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ কিন্তু তারা ঘরে না থেকে বাইরেই চলে আসছে। বিশেষ করে এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আসিফের কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন সারা দেশেই সড়ক বাজারে মানুষের উপস্থিতি বেড়েছে, কারণে অকারণে মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন। তিনটি জায়গার চিত্র আপনারা দেখছিলেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু, রংপুর থেকে রেজাউল করিম মানিক এবং সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। খুলনায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গেল 15 দিনে এখানে করোনা শনাক্ত হয়েছে 129 জনের। এদের মধ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন 44 জন। এছাড়া যশোর, ঝিনাইদহ, নড়াইল এবং কুষ্টিয়ায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শামসুজ্জামান শাহিনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী খুলনা বিভাগে করোনা আক্রান্ত 129 জনের মধ্যে 44 জনই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। একের পর এক স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে স্বাস্থ্য বিভাগে। সিভিল সার্জন জানান, চিকিৎসক ও নার্সদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেড়েছে। খুলনায় এখনো 12 জন চিকিৎসক কোয়ারেন্টাইনে আছেন। স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আমাদের 12 জন ডাক্তার কোয়ারেন্টাইনে আছেন এবং আমরা এ পর্যন্ত স্যাম্পল খুলনা ডিস্ট্রিক্টে বানিয়ে 328টা এবং সেই 328 ভিতরে আমার 9টা পজিটিভ হয়েছে। এ পরিস্থিতিতে বহিরাগতদের নিয়ন্ত্রণ করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। 238 জন লোক বিভিন্ন জেলা থেকে আসে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর। এখান থেকে স্যার প্রত্যেককে আমরা স্যার হোম কোয়ারেন্টাইনে নিয়েছি। এদিকে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যশোর ল্যাবের নমুনা পরীক্ষায় পজিটিভ হলেও একই ব্যক্তির দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে খুলনায় পরীক্ষায় তা নেগেটিভ আসায় উদ্বেগ বেড়েছে। 2
2 দিন পরে যখন স্যাম্পল ধরেন খুলনা ল্যাবে পাঠিয়েছি, কুষ্টিয়া ল্যাব তো মাত্র শুরু করলাম, তখন সেটা নেগেটিভ আসছে। কাজেই সেই নেগেটিভটাকেও আমরা শিওর ধরতে পারছি না। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইডিসিআর এর সাথে আমাদের কথা হয়েছে যে আমরা সেম স্যাম্পল আমরা আইডিসিআর এ পাঠাবো। করোনা রোগীদের চিকিৎসায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানালেন বিভাগীয় কমিশনার। ডাক্তারকে সবসময় কি থাকতে হবে, যারা মেইন ফোকাসে যারা কাজ করবে, অর্থাৎ যারা প্রথম হ্যান্ডেলটি করবে, সেই ডাক্তার যেন অবশ্যই সুরক্ষিতভাবে রোগী দেয়। দেশে 30 এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 163 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার এই দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পাওয়ার প্ল্যান্ট সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দেশের করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলেও সেবার ধারা অব্যাহত রাখতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের পুরো প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। দেশের 96% জনগোষ্ঠী এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। আর করোনার এই ক্রান্তি লগ্নে যখন সকলেরই বাধ্যতামূলক অবস্থান ঘরে, ঠিক সেই সময়ও সম্মুখ যুদ্ধের সহযোগী হিসেবে মাঠে রয়েছে দেশের বিদ্যুৎ বিভাগ। সকল স্বাস্থ্যবিধি মেনেই নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট সহ অন্যান্য দপ্তরের কর্মরতরা। দেশের জন্য, আপনার সুস্বাস্থ্যের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক আপনি ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা এখন যেভাবে কাজ করে যাচ্ছি, আগামীতে ইনশাআল্লাহ এভাবে আমরা আমাদের সকল কর্মী কাজ করে যাবে। সেবার ধারা অব্যাহত রাখতে পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ বিভাগ সহ জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানই পূর্ব প্রস্তুতি নিয়েছিল বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সব জায়গাতে 2টা করে টিম ভাগ করে আমরা আলাদা করে কাজ শুরু করে দিয়েছিলাম সেখানে, এবং তারা কি সেফটি নিবে নিজেদের কাছে, তারাও যদি আক্রান্ত হয়ে যায় আরেক টিম কিভাবে আসবে, আক্রান্ত হয়ে গেলে সে আক্রান্ত রোগীকে কিভাবে আইসোলেশনে নিয়ে যাবে, এগুলো সব কিন্তু আমরা ডিটেল করছি প্রায় 2 মাস আগে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে তাৎক্ষণিকভাবে তা নিরসনের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা মাঠে রয়েছে বলেও জানান তিনি। অনেক জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বিদ্যুৎ থাকে না, সেই জায়গাটায় যেসব ফল্ট হচ্ছে সেগুলোকে কিন্তু তারা সাথে সাথে গিয়ে কাজ করতেছেন। যার কারণে আমি মনে করি যে এটা হয়েছে একটা মাত্র সম্ভব যে আমরা আগের থেকে আমরা প্ল্যান করে ফেলছিলাম। করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলেও বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলেও জানান নসরুল হামিদ। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। সব প্রস্তুতি শেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিন নির্ধারিত হলেই কার্যক্রম শুরু হবে দেশের সর্ববৃহৎ এই করোনা হাসপাতালটির। বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা MM জসিমউদ্দিন। আরও জানাচ্ছেন মারুফা রহমান। প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী 2000 বেড এরই মধ্যে বসে গেছে অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতালে। এখন কেবল বাকি আছে ছোটখাটো আনুষঙ্গিক কাজ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিন নির্ধারিত হলেই কার্যক্রম শুরু হবে করোনা মোকাবেলায় তৈরি হওয়া এই হাসপাতালটির। এটাতে আর কোনো কাজ বাকি নাই, শুধুমাত্র আইসিইউ পোর্শন যেটা আছে হল 4-এ, আইসিইউ পোর্শনের কাজটা আরও কিছুদিন চলবে। এছাড়া হলের যে আমাদের যে সাধারণ বেডের যে সেবাদান কার্যক্রম, এগুলোর জন্য আমাদের আর কোনো সময়ের প্রয়োজন নেই, আমরা পুরোপুরি প্রস্তুত আছি। কাজের সার্বিক বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার বলেন, 90% বেশি কাজ শেষ, বাকি রয়েছে আইসিইউ এর অল্প কিছু কাজ। সর্বশেষ প্রস্তুতি বা ফিনিশিংয়ের কাজগুলো চলছে আমাদের। আর রোগী আসার বিষয়টা আসলে স্বাস্থ্য অধিদপ্তর বলতে পারবে, কারণ এখানে শুধু অবকাঠামোই বিষয় না, আরও এর সাথে সাথে ডাক্তার, নার্স, মেডিকেল ইকুইপমেন্ট সব কিছুই আছে। এই বিষয়টা সামগ্রিক পরিকল্পনা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রমজানে চালের দর নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ জেলা প্রশাসন।
এ পরিস্থিতিতে পাহাড়তলী এবং চাকতাই আড়তে চালের দাম বস্তা প্রতি কমেছে 100 টাকা পর্যন্ত। তবে মোটা সিদ্ধ চালের দাম এখনও না কমায় হতাশ নিম্ন আয়ের মানুষ। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের পাহাড়তলী বাজার এবং চাকতাই চালের মোকামে পর্যাপ্ত মজুদ থাকার পরও লকডাউনের অজুহাতে ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। বস্তা প্রতি বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এ পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী সহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এতে চালের দর বস্তা প্রতি কমেছে 100 টাকা পর্যন্ত। পাহাড়তলী বাজার এবং চাকতাই চালের মোকামে চালের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। 42 টাকা 46 টাকা 48 টাকা চাল কিনে খাইতেছি আমরা। আমাদের নিম্নত কম করে 30 টাকা 38 টাকা হইলেও কোনো রকম সারা যাইতো। চাউলের দাম বর্তমানে এমন অবস্থায় আছে আমরা 40 টাকায় কোনো চাউল পাচ্ছি না। আড়তদাররা বলছেন উত্তরবঙ্গে চালের দর ঊর্ধ্বগতির কারণেই চট্টগ্রামেও বেড়েছে সব ধরনের চালের দাম। চাউলটা চট্টগ্রামের চাউল আসে নর্থ বেঙ্গল থেকে। নর্থ বেঙ্গলে যদি সরকারের মনিটরিং থাকে এবং সেখানে মেইল কারখানা যদি তাদের সরকারের হিসাব নিয়ন্ত্রণে থাকে অবশ্যই চালের দাম স্থিতিশীলতা আসবে। আমাদের এখানে যদি পাহাড়তলী এবং চাকতাইতে অভিযান না চালিয়ে এই অভিযানগুলো যদি আপনার নর্থ বেঙ্গলে চালানো হয় তাহলে চালের বাজার অবশ্যই কমবে। রমজানে চালের দাম নিয়ে ব্যবসায়ীরা কোনো কারসাজি করলে তা ছাড় দেওয়া হবে না বলে জানালেন সংশ্লিষ্টরা। অসাধু ব্যবসায়ী রয়েছে যারা আপনার ওই দামটা আবার বৃদ্ধি করে, কিন্তু আমাদের কাছে আপনার ইনফরমেশন থাকে, ইনফরমেশন অনুযায়ী আমরা কিন্তু আপনার পরবর্তীতে সেই বাজারগুলোতে অভিযান চালাই এবং এভাবেই আমরা বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও বাড়ানোর তাগিদ ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে ভারতের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। আজ সকালে তার মৃত্যুর খবর আসে ভারতীয় গণমাধ্যমে। অনেকদিন ধরেই মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল তাকে মুম্বাইয়ের স্যার HN রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। নিউ ইয়র্কে 1 বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিৎসা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষিয়ান এই বলিউড অভিনেতা। গতকাল হাসপাতালে ভর্তির পর থেকেই স্ত্রী নিতু কাপুর এবং ছেলে রণবীর কাপুর হাসপাতালে তার পাশেই ছিলেন। ব্যাংকিং লেনদেনের সময় ও শাখা সংখ্যা কমিয়ে আনায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের। ফলে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকারদেরও। ব্যাংকিং সেবায় গতি আনতে বন্দর ও বাণিজ্যিক এলাকায় সেবা কার্যক্রম আরও জোরদার করার দাবি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের। বাংলাদেশ ব্যাংক বলছে সরকারের নির্দেশনা মেনে রমজান মাস ও করোনা ঝুঁকি মোকাবেলায় সীমিত পরিসরেই ব্যাংকিং সেবা দিতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। রাজধানীর সোনালী ব্যাংক মহাখালী শাখা, একই ভবনে আছে উত্তরা ব্যাংকের শাখাও। বুধবার বন্ধ ছিল দুটি ব্যাংকেরই লেনদেন কার্যক্রম। গুলশানের এই বেসরকারি ব্যাংকের কর্পোরেট শাখা খোলা রাখা হচ্ছে সপ্তাহে মাত্র 2 দিন। ফলে গ্রাহকের বাড়তি চাপ পড়ছে চালু থাকা শাখাগুলোতে। পানির বিল পরিশোধ কিংবা কারখানা মালিকদের মোটা অঙ্কের টাকা উত্তোলন করতে এসে দীর্ঘ সময় থাকতে হচ্ছে লাইনে। আমি এক ফ্যাক্টরির মালিক, তো আমার ব্যাংকে আগামীকালকে স্যালারি দিব আর ফ্যাক্টরি, তো এই জন্য ব্যাংকে আসি। চাপও মোটামুটি আছে, এখন রমজান উপলক্ষে মোটামুটি চাপ আছে। আমি আসছি, আমার পানির বিলের লাস্ট ডেট আগামীকাল। হ্যাঁ, বিলটা দেওয়ার জন্য জরুরি আমি আসছি। করোনা দুর্যোগের এই সময়ে প্রায় 1 মাস পণ্য খালাস করতে পারেনি বাণিজ্যিক আমদানিকারকরা। পরে কন্টেইনার খালাসে ভাড়া মওকুফ করায় কিছুটা গতি ফিরতে শুরু করেছে পণ্য খালাসে। বন্দর ও বাণিজ্যিক এলাকায় আমদানি রপ্তানি প্রক্রিয়া গতিশীল করতে ব্যাংকিং সেবা আরও জোরদার করা প্রয়োজন বলে মত ব্যবসায়ীদের। ইম্পোর্টেড প্রোডাক্টসের ড্যামেজ ফি ওয়েভ করা হোক অথবা ব্যাংকিং আওয়ার বাড়ানোর ব্যাপারে হোক, সার্বিক সবকিছু বিবেচনা করেই ইনিশিয়েটিভের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় না যে আসলে এই ব্রাঞ্চ খোলা রাখার জন্য কোনো ব্যবসার কোনো ইম্প্যাক্ট হয়তো একটু স্লো হচ্ছে, কিন্তু আমি মনে করি না যে ব্রাঞ্চ বন্ধ রাখার জন্য বা এডি ব্রাঞ্চে কোনো ইস্যুতে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কোনোভাবে ইম্প্যাক্টেড হচ্ছে। গেল রোববার থেকে দেশের বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে দুপুর 2টা পর্যন্ত করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। শুল্কায়ন এবং রপ্তানিমুখী শিল্পের জন্য যা 3:30 পর্যন্ত করার সুযোগ আছে বলে জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে সমস্ত ব্রাঞ্চগুলো সেগুলো যাতে নিরবিচ্ছিন্ন তার দায়িত্ব পালন করতে পারে সেই জন্য কিন্তু আমরা 3:30 পর্যন্ত কিন্তু আমরা খোলা রাখছি। বিশেষ করে ঢাকা মতিঝিল এলাকা এবং চিটাগাং ওখানে বন্দর রিলেটেড যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে, যাতে অবস্থা যদি আমাদের উন্নতি হয় তাহলে সেই অবস্থার প্রেক্ষিতে পরবর্তী সময় আবার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বাণিজ্যিক এলাকা ছাড়া গ্রাহকদের সাধারণ ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তবে অধিকাংশ শাখায় বাড়তি ভিড় থাকায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবার আগে প্রয়োজন সচেতনতা, আর সেই বার্তায় ভিডিও চিত্রের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন অভিনয় শিল্পীরা। এসব ক্রিয়েটিভ কাজগুলোর সঙ্গে টেলিভিশন তারকাদের পাশাপাশি সম্পৃক্ত হচ্ছেন মঞ্চনাট্য কর্মীরাও। সুকন্যা আমিরের রিপোর্ট। বলা হয় সকল পরিস্থিতিতেই থিয়েটারের শিল্পীরা থাকেন সোচ্চার। করোনা পরিস্থিতিতেও সেই প্রমাণ মিলল আবার। আমার সন্তান থেকে আমি দূরে, আমার মা থেকে দূরে। নাট্যকর্মী ও সংগঠক মোহাম্মদ শাহনেওয়াজ মঞ্চে আনলেন কোভিড-19 সংক্রমণ নিয়ে সচেতনমূলক নাটক, যার শিরোনাম জয়ী হব একদিন। কথক থিয়েটারের ব্যানারে নাটকটির দেখা মেলে ইউটিউব চ্যানেলে। আমরা আনবই। আপনি তো বাজারে যাচ্ছেন না, আপনি তো বাজারে করোনা নিয়ে গল্প করতে যাচ্ছেন। অন্যদিকে করোনা পরিস্থিতির কথা সংক্ষিপ্ত একটি ভিডিও চিত্রের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন পরিচালক শাহনেওয়াজ কাকলি। সেখানেও পাওয়া যায় সচেতনতার বার্তা। আমি নিজে দেখছি আপনি মাস্ক খুলে দোকানদারের সাথে গাল গল্প করতেছেন। আপনি দেখেন না টেলিভিশন রেডিওর মধ্যে যে সারা দিন কই ঘরে থাকুন ঘরে থাকুন ঘরে থাকুন। ভিডিও চিত্রটিতে অভিনয় করেন প্রাণ রায়, সঙ্গে ছিলেন শাহনেওয়াজ কাকলিও। ফেসবুক পেজে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে ভিডিও চিত্রটি। সাবা সাবা সাজু সাজু সাজু। কি হয়েছে সাজু ভাই, কি হয়েছে? আরে এই মাত্র বাইরে গেল, আমি নিজে চোখে দেখলাম মাত্র। এদিকে সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরপাক খাচ্ছে নয়নতারা হাউজিং লিমিটেডের হাঁটি হাঁটি পাপা শিরোনামের একটি ভিডিও চিত্র। করোনাবন্দী এ পরিবেশনায় সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সতর্ক থেকে পেশাগত দায়িত্ব পালনের কথাও তুলে ধরা হয়েছে। অন্যরা করে করুক না, তুমি ছুটি নিয়ে নাও। কেউ ছুটিতে নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের তো ডাক্তার, নার্স এবং হাসপাতালে সেবাদানকারীদের পাশাপাশি পুলিশ, আর্মি আর সাংবাদিক সবাই জরুরিভাবে কাজ করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, সাজু খাদেম সহ আরো অনেকে। সুকন্যা আমির, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বলিউডের জোড়া ধাক্কা ইরফান খানের পর এবার না ফেরার দেশে আরেক শক্তিমান অভিনেতা ঋষি কাপুর। করোনা ভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলক ঔষধ প্রয়োগে সফলতার দাবি যুক্তরাষ্ট্রের। এবার মানবদেহে টিকার পরীক্ষা শুরু করল জার্মানি। করোনা চিকিৎসায় সীমাহীন দুর্ভোগ, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না সেবা, ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে। করোনা পরীক্ষায় চরম অব্যবস্থাপনা, নমুনা সংগ্রহশালায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। করোনা যুদ্ধে আক্রান্ত 33 সংবাদকর্মী ফ্রন্টলাইন ফাইটার হিসেবে সরকারকে পাশে দাঁড়ানোর দাবি নেতাদের। এবং দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ লক্ষ্য, স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে বিদ্যুৎ বিভাগের সব দপ্তর।